পরিবেশ রসায়ন অধ্যায়টার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। তো দেখো আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আংশিক চাপটা নিয়ে কথা বলবো, ডাল্টনের আংশিক চাপটা নিয়ে কথা বলবো, গাণিতিক প্রকাশ, ডাল্টনের যে আংশিক চাপের গাণিতিক প্রকাশটা আছে সেটা দেখবো। আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক দেখবো। আংশিক চাপ, আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক দেখব। পৃথক পাত্রে রাখা মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয়টা দেখব এবং আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় দেখব। তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমে আছে আমাদের আংশিক চাপ। দেখো প্রথমে আছে আমাদের আংশিক চাপ। আংশিক চাপ, আংশিক চাপটা কি? মনে করো একটা পাত্র, এই পাত্রের আয়তন হচ্ছে ভি এবং টেম্পারেচার হচ্ছে টি। এই পাত্রে এ গ্যাস আর বি গ্যাস আছে, দুইটা গ্যাস আছে এবং এই গ্যাস দুটো হচ্ছে বিক্রিয়াবিহীন। গ্যাস দুটো কেমন? বিক্রিয়াবিহীন গ্যাস, বিক্রিয়াবিহীন গ্যাস। ওকে, এই গ্যাস দুইটা কিন্তু বিক্রিয়াবিহীন গ্যাস এবং এরা কিন্তু মিশ্রিত অবস্থায় আছে। যেহেতু একই পাত্রে আছে সুতরাং এরা মিশ্রিত অবস্থায় আছে। তো এখন এই দুইটা গ্যাস উপাদানের পরিবর্তে এখন যদি এই আয়তনটা একই তাপমাত্রায়, ওই একই আয়তন ওই একই আয়তন একই তাপমাত্রায় যদি একটা গ্যাস দখল করে বা একটা গ্যাস রাখা হয়, তবে এই একটা গ্যাস এই পাত্র জুড়ে, ওই একই আয়তনের পাত্র জুড়ে যে চাপটা প্রয়োগ করত সেটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। একইভাবে ওই একই আয়তনের পাত্রে যদি বি গ্যাসটা রাখা হতো এবং একই তাপমাত্রায়, তাহলে বি গ্যাস যে চাপ প্রয়োগ করতো সেটাই হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। ক্লিয়ার? এখন আমরা এটা সংজ্ঞায়িত করব। আংশিক চাপটা কি? স্থির তাপমাত্রায়, তাপমাত্রা কিন্তু অবশ্যই স্থির থাকা লাগবে। তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাস পাত্রের বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণের উপাদানগুলো ওই তাপমাত্রায় ওই একই আয়তনের পাত্রে পৃথক পৃথক ভাবে একা রাখলে গ্যাস উপাদানগুলো ওই আয়তনের পাত্র জুড়ে একা একা যে চাপ প্রয়োগ করত সেটাই ওই
উপাদানগুলোর আলাদা আলাদা ভাবে আংশিক চাপ। তাহলে আংশিক চাপটা কি? আংশিক চাপটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের একটা গ্যাস পাত্র, ওই গ্যাস পাত্রের যে বিক্রিয়াবিহীন যে মিশ্রণ আছে গ্যাস উপাদানগুলোর, বিক্রিয়াবিহীন মিশ্রণের যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো ওই তাপমাত্রায় ওই একই আয়তনের পাত্রে পৃথক পৃথক ভাবে মানে একা একা রাখলে গ্যাস উপাদানগুলো ওই আয়তনের পাত্র জুড়ে একা যে চাপ প্রয়োগ করতো সেটাই হচ্ছে ওই উপাদানগুলোর আলাদা আলাদা ভাবে আংশিক চাপ। এখানে কিন্তু আংশিক চাপ মানে যে গ্যাসটা থাকবে ওই গ্যাসেরই, তাই বলা হচ্ছে আলাদা আলাদা ভাবে। ক্লিয়ার? এখন দেখো আমরা ডালটনের আংশিক চাপ সূত্রটা দেখবো। ডালটনের আংশিক চাপটা কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের গ্যাস পাত্রের বিক্রিয়াবিহীন গ্যাস উপাদান বিক্রিয়াবিহীন গ্যাস উপাদানগুলোর আংশিক চাপ পাত্রের মোট আংশিক চাপের সমষ্টি ওই গ্যাস পাত্রের মোট চাপের সমান। কি বলা হচ্ছে দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের গ্যাস পাত্রের বিক্রিয়াবিহীন যে গ্যাস উপাদানগুলো আছে ওই গ্যাস উপাদানগুলোর আংশিক যে চাপ আছে সেই আংশিক চাপের সমষ্টি ওই গ্যাস পাত্রের মোট চাপের সমান। এটা কেমন? মনে করো এই একটা নির্দিষ্ট আয়তন, তো এই আয়তনে আমি প্রথমে এ গ্যাস রাখলাম, এ গ্যাস রেখে এ গ্যাসের আংশিক চাপ পেলাম পিএ, তারপর বি গ্যাস রাখলাম, বি গ্যাসের আংশিক চাপ পেলাম পিবি, তারপরে সি গ্যাস রাখলাম, সি গ্যাসের আংশিক চাপ পেলাম পিসি, এবং এই গ্যাস পাত্রের মোট চাপ ছিল হলো পি। মোট চাপ কি ছিল? পি ছিল, এবং এইটা ভি আয়তনের এবং টেম্পারেচার তাপমাত্রা ছিল টি। ওকে, এখন বলা হচ্ছে কি যে আংশিক চাপগুলোর সমষ্টি, তাই না? তাহলে আংশিক চাপ কি কি? পিএ, তারপরে পিবি আর পিসি, এই তিনটার সমষ্টি কার সমান হবে? মোট চাপের সমান হবে। তাহলে মোট চাপ পি, তাদের সমান হলো এদের তিনটার সমষ্টি, আংশিক চাপ তিনটার সমষ্টি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ডালটনের সূত্র। ওকে, এখন এই সূত্রটা আমরা প্রমাণ করে দেখব। তো চলো শুরু করি। গাণিতিক প্রকাশটা দেখো একটু। আমরা আদর্শ গ্যাসের সমীকরণে দেখেছিলাম একটা সমীকরণ ছিল, সেটা কি? আদর্শ গ্যাসের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা ছিল, তাই তো? এখন মনে করো যখন এই তিনটা গ্যাস এই পাত্রে আছে, এ গ্যাস, বি গ্যাস আর সি গ্যাস, তিনটা গ্যাস আছে। তো এটা হচ্ছে এই এ গ্যাসের পরিমাণ হচ্ছে এন মোল,
এন এ মোল, আর বি গ্যাসটার পরিমাণ হচ্ছে এন বি মোল, এবং সি গ্যাসটার পরিমাণ হচ্ছে এন সি মোল। এই গ্যাসের চাপ হচ্ছে পি এ, মানে আংশিক চাপ। বি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিবি, এবং সি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিসি, এবং এদের মোট চাপ হচ্ছে পি। মোট চাপ কত? পি। আর এদের মোট চাপ হচ্ছে এই মোট মোল সংখ্যা হচ্ছে এন। ঠিক আছে? মোট চাপ কিভাবে পাওয়া যাবে? তুমি যদি পি এ, পিবি এবং পিসি যোগ করে দাও, আবার এখানে মোট যে মোল সংখ্যা সেটা কি পাবা? সেটা কিভাবে পাবা? এই যে তিনটে উপাদান আছে, এই তিনটে উপাদানের মোল সংখ্যা যোগ করে তুমি মোট মোল সংখ্যা পাবা, তাই তো? এখন দেখো, এখন আমি যদি ওই নির্দিষ্ট, এটা কিন্তু ভিআরটি, ঠিক আছে, এটা নির্দিষ্ট। তো এই একই আয়তনের পাত্রে, ওই একই আয়তনের পাত্রে এবং একই তাপমাত্রায় আমি এই গ্যাস রাখলাম, এই গ্যাস রাখলাম, এই গ্যাস রাখলাম। ওই একই আয়তনের পাত্রে বি গ্যাস রাখলাম, ওই একই আয়তনের পাত্রে সি গ্যাস রাখলাম, এবং তাপমাত্রা কিন্তু সেম। তাহলে দেখো, এ গ্যাস যে চাপটা দিবে এটা হলো এ গ্যাসের আংশিক চাপ, বি গ্যাসটা যে চাপ দিবে সেটা হলো বি গ্যাসের আংশিক চাপ, এবং সি গ্যাসটা যে চাপটা দিবে সেটা হচ্ছে সি গ্যাসের আংশিক চাপ, তাই তো? ক্লিয়ার বিষয়টা? এখন দেখো, এই আংশিক চাপগুলোর সমষ্টি এই মোট চাপের সমান হবে, এইটা আমাদের দেখাতে হবে। এখানে কিন্তু লিখে দিয়েছি, বাট এটা প্রমাণ করে দেখাতে হবে। ওকে, তো চলো আমরা দেখি। আমরা যখন এই গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসের ক্ষেত্রে যখন এই পিভি ইজিক্যাল টু এনআরটি এই সূত্র অ্যাপ্লাই করব, তখন কি হবে দেখো তো। এ গ্যাসের ক্ষেত্রে, আর এখানে লিখলাম বি গ্যাসের ক্ষেত্রে, আর এখানে লিখলাম সি গ্যাসের ক্ষেত্রে। তো এ গ্যাসের ক্ষেত্রে কি হবে বলো? পিভি ইজিক্যাল টু এনআরটি, এটাই তো সূত্র। এখন ভলিউম, এ গ্যাসের ভলিউম, বি গ্যাসের ভলিউম, সি গ্যাসের ভলিউম সব এক কিনা? সব এক। মানে এ গ্যাস যখন একটা পাত্রে রাখা হবে, ওই একই আয়তন, যে আয়তনে সব গ্যাস ছিল ওই আয়তনেই। আবার বি গ্যাস যখন রাখা হচ্ছে ওই একই আয়তনে রাখা হচ্ছে, সি গ্যাসে যখন রাখা হচ্ছে একই আয়তনে রাখা হচ্ছে। সেই জন্য ভি সেম, বাট চাপটা কিন্তু ভিন্ন হবে। তাহলে এই চাপটা পি এ, এবং আর কি ভিন্ন হবে বলতো? এর মোল সংখ্যাটা ভিন্ন হবে। এই তিনটা মিলে যে মোল সংখ্যা, একটা মিলে কি সেই মোল সংখ্যা হবে? কখনোই না। তাহলে এর মোল সংখ্যাটা হচ্ছে এ। ক্লিয়ার? এখন তাহলে এখানে হবে এন এ। এখন আমাদের তো লাগবে শুধু পি এর মানটা, পি এর মানটা। তাহলে পি এর সমান কি লিখতে পারবো? পি এর সমান লিখতে পারবো এন এ আর টি ডিভাইডেড বাই কি? ভি লিখতে পারবো, তাই তো? এটা 1 নম্বর সমীকরণ দাও। আর বি গ্যাসের ক্ষেত্রে তুমি যদি হিসাব করো, তাহলে এই সূত্র একটাই, পিভি ইজিক্যাল টু এন আর টি। এখন বি গ্যাসের ক্ষেত্রে যখন হিসাব করবো, তখন পিবি আর এন বি, আর এইগুলো তো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। তাহলে পিবি ইজিক্যাল টু কি লিখবো? এন বি আর টি ডিভাইডেড বাই ভি। এটা 2 নং সমীকরণ। এবং সি গ্যাসের ক্ষেত্রে যখন আসবো, তখন কি হবে? পিভি ইজিক্যাল টু এন আর টি পিসি এন সি, তাই তো? তাহলে পিসি ইজিক্যাল টু এন সি আর টি ডিভাইডেড বাই ভি। 3 নম্বর সমীকরণ। এখন এই তিনটা তুমি যোগ করে দাও। 1+2+3 করে পাই, 3 করে পাই। তো কি পাবা দেখো? পি এ যোগ পিবি যোগ পিসি, মানে লেফট হ্যান্ড সাইড গুলোকে যোগ করতে হয়, তারপর রাইট হ্যান্ড সাইড গুলো যোগ করতে হয় সমান সমান দিয়ে। এন এ আর টি ডিভাইড বাই ভি প্লাস এন বি আর টি ডিভাইড বাই ভি প্লাস এন সি আর টি ডিভাইড বাই ভি। এখন তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখবা এখানে আর টি বাই ভি, আর টি বাই ভি, আর টি বাই ভি, এগুলো কি সব কমন জিনিস, সবার ভিতরে আছে। তাই আর টি ভাগ ভি কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে এন এ যোগ এখানে থাকবে এন বি
যোগ এখানে থাকবে হচ্ছে এনসি, এটা থাকবে। এখন বলো তো এনএ, এনবি, এনসি এই তিনটা কি? এই তিনটা গ্যাসের মোল সংখ্যা। তো এই তিনটা গ্যাসের মোল সংখ্যা তুমি যদি যোগ করো তাহলে কি পাবা? মোট মোল সংখ্যা পাবা। তাহলে এদের পরিবর্তে তুমি কি লিখতে পারবা? আর টি ভি ইন্টু এন, তাই তো? তাহলে এটা এখানে কি ছিল বলো? পি এ যোগ পিবি যোগ পিসি, তাই তো? তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো, পি এ যোগ পিবি যোগ পিসি ইজ ইকুয়াল টু এনআরটি, এনআরটি ভাগ ভি। এখন আমরা তো পৃথক পৃথক ভাবে হিসাব করেছি প্রত্যেকটা গ্যাসেরই। এখন যদি আমরা এই টোটাল গ্যাসটা হিসাব করি, টোটাল যে পাত্রটা, এই পাত্রের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে কি হবে বলো? এই পাত্রের মোট চাপ কত? পি। এই পাত্রের মোট মোল সংখ্যা কত? এন। তাহলে সূত্রটা কি হবে? যখন সকল গ্যাস পাত্রে থাকে, একা একা না, কিন্তু যখন সকল গ্যাস যখন পাত্রে থাকবে তখন তখন আমরা কি লিখবো? পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। সূত্র তো একই। এখন এই গ্যাস যখন চাপ দিচ্ছিল তখন পি এ হচ্ছিল এবং মোল সংখ্যা ছিল কত? এন এ পরিমাণ। এখন এখন সমস্ত গ্যাস যেহেতু আছে তাহলে মোট চাপ কত? পি। মোট চাপ তাহলে পি থাকবে এবং মোট মোল সংখ্যা কত? এন। তাহলে এনই থাকবে। তাহলে এখানে পি সমান কি লেখা যাবে? পি সমান লেখা যাবে এন আর টি ভাগ ভি, তাই তো? এন আর টি ভাগ ভি। এখন দেখো এন আর টি ভাগ ভি, এটা তুমি 4 নম্বর সমীকরণ দাও। এন আর টি ভাগ ভি, এন আর টি ভাগ ভি এর মান কত? দেখো তো বি। তাহলে এই এন আর টি ভাগ ভি সমান পি যেহেতু, তাহলে এন আর টি ভাগ ভি এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি। আর পিটাই কি? মোট চাপ। তাহলে আমরা লিখতে পারবো পি এ যোগ পিবি যোগ পিসি সমান পি, মানে টোটাল চাপ। ঠিক আছে, এটা আমাদের ডাল্টনের আংশিক চাপের গাণিতিক রূপ বা গাণিতিক প্রকাশ। এখন আমরা আংশিক চাপ আর মোল ভগ্নাংশের ভিতরে সম্পর্ক দেখব। আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের ভিতরে সম্পর্কটা দেখব। সম্পর্ক প্রথমে আমাদের দেখতে হবে মোল ভগ্নাংশটা কি। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশটা কি চলো দেখি। মনে করো একটা পাত্র, এই পাত্রে এ গ্যাস আছে এন এ পরিমাণ, বি গ্যাস আছে এন টি পরিমাণ এবং সি গ্যাস আছে হচ্ছে এন সি পরিমাণ। ওকে, তো কোন একটা উপাদানের মোল সংখ্যার সাথে মোট মোল সংখ্যার যে অনুপাত, মোট সাথে মোট মোল সংখ্যার মোট মোল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলা হয়। চলো আমরা দেখি গাণিতিক ভাবে। তাহলে এ উপাদানের মোল ভগ্নাংশ কত হবে বলো? এ উপাদানের মোল ভগ্নাংশকে আমরা এক্স এ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে,
তাহলে এ উপাদানের মোল ভগ্নাংশ হচ্ছে এ উপাদানের যে মোল সংখ্যা সেইটা অনুপাত মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা মানে এই যে এই পাত্রের যে কয়টা গ্যাস আছে তাদের মোল সংখ্যার যোগফল, অর্থাৎ Na যোগ Nb যোগ হচ্ছে Nc, এটাই তো। একইভাবে যদি বি গ্যাসের মোল ভগ্নাংশ হিসাব করো তাহলে এক্স বি ইজ ইকুয়াল টু Nb, যে উপাদানের মোল ভগ্নাংশ নির্ণয় করব সেই উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে কত সেটা Na যোগ Nb যোগ Nc। এবং সি গ্যাসের সি উপাদানের মোল ভগ্নাংশ ইকুয়াল টু Nc ডিভাইডেড বাই Na যোগ Nb যোগ হচ্ছে Nc, এটাই তো। এখন এটা তো বুঝলাম। চলো এবার আমরা ওই যে একটু আগে ডালটনের যে সূত্রটা দেখে আসলাম সেখানে আংশিক চাপ নির্ণয় করেছিলাম, তাই না? এবার আংশিক চাপটা নির্ণয় করি এই তিনটা গ্যাসে। কেমন ছিল একটু আগে কিন্তু নির্ণয় করেছি, আর দেখাচ্ছি না। কেমন ছিল? পিএস ওয়ান ছিল Na RT ভাগ ভি, এমন ছিল। পিভি সমান কেমন ছিল? এনবি RT ভাগ ভি। আর একটা ছিল পিসি, পিসি সমান কেমন ছিল বলো? এনসি RT ভাগ ভি। অর্থাৎ আমরা এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস এই তিনটে গ্যাসের আংশিক চাপ নির্ণয় করলাম। ওকে, এবং যে মোট চাপের ক্ষেত্রে সেটা পেয়েছিলাম সেটা হলো পি সমান পেয়েছিলাম এনআরটি ভাগ ভি, তাই তো। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 4 নম্বর দাও। ঠিক আছে, অর্থাৎ এটা হলো মোট চাপের ক্ষেত্রে হিসাব, এটা পৃথক পৃথক ভাবে হিসাব। এখন 4 কে তুমি যদি 4 কে 1 দ্বারা ভাগ করো, 1 দ্বারা যদি ভাগ করো, 4 কে 1 দ্বারা ভাগ করো যদি, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে পি ভাগ পি এ, তাই তো। এর লেফট হ্যান্ড সাইড ভাগ, অর্থাৎ 4 এর লেফট হ্যান্ড সাইড ভাগ 1 এর লেফট হ্যান্ড সাইড করলাম, ইকুয়াল টু 4 এর রাইট হ্যান্ড সাইড ভাগ হচ্ছে 1 এর রাইট হ্যান্ড সাইড। এই ভাগটা এটা একটু উপরে লিখি, এন আর টি ভাগ ভি ভাগ এন এ আর টি ভাগ ভি, এমন হচ্ছে, তাই তো। এখন এখন দেখো আমরা যদি ওইটা উল্টে দিই তাহলে পি ভাগ পি এ ইকুয়াল টু এন আর টি ভাগ ভি, গুণ দিয়ে উল্টে দিলে ভি যাবে উপরে আর এন এ আর টি আসবে নিচে। এখন ভি ভি কাটা, আর টি কাটা, তাহলে থাকে কি? পি ভাগ পি এ সমান থাকছে হচ্ছে এন ভাগ এন এ। কি থাকে? এন ভাগ এন এ থাকে। এনটা কি? এনটা হচ্ছে মোট মোল সংখ্যা, আর এনটা হচ্ছে এ গ্যাসের মোল সংখ্যা, এ গ্যাসের মোল সংখ্যা। এখন দেখো আমরা যদি এটা একটু উল্টে দিই কি হবে বলতো? পি এ ভাগ হচ্ছে পি ইজিক্যাল টু এন এ ভাগ হচ্ছে এন, তাই তো। এইটা উল্টানোর কারণ হচ্ছে এদের সাথে মিলানো, এই মোল ভগ্নাংশের সাথে মিলানো। এইটা কি? এটা হলো মোট মোল সংখ্যা, কিন্তু এনটা কি ছিল? মোট মোল সংখ্যা ছিল। এই একটা পাত্র ছিল, এই পাত্রে এই পাত্রটাই, ওই পাত্রটাই, কিন্তু ওই পাত্রটাই এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাস ছিল, বি গ্যাস ছিল, সি গ্যাস ছিল, তাই তো। বি গ্যাস এবং সি গ্যাস এই তিনটে গ্যাস ছিল। তো এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস এদের পরিমাণ ছিল যথাক্রমে এন এ, এন বি, এন সি। আর মোট পরিমাণ কত ছিল? এন মোল। এটা ছিল, আমরা যখন এর আগে ডালটনের সূত্র প্রমাণ করলাম তখন কিন্তু দেখাইছে এটা। তাহলে এনটা কি? মোট মোল সংখ্যা। আর এই পিটা কি? মোট চাপ। কিন্তু এদের আংশিক চাপ ছিল যথাক্রমে পি এ, পিবি আর পিসি। আর মোট চাপ কত ছিল? মোট চাপ ছিল হলো পি ছিল। মোট চাপ কত ছিল? মোট চাপ পি ছিল। তো এটা কিন্তু মোট চাপ। আর এটা কি? এটা হলো মোট মোল ভগ্নাংশ। তো দেখো এটা কি লেখা যাবে? পি এ ভাগ পি ইজ ইকুয়াল টু এন এর মধ্যে থাকবে, আর এর পরিবর্তে আমরা কি এন এ প্লাস এন বি প্লাস এন সি লিখতে পারি? যেহেতু এটা মোট মোল সংখ্যা, এটা কি মোট মোল সংখ্যা না? টোটাল মোল না এটা? টোটাল মোল যদি হয় মোট মোল সংখ্যাগুলোর যোগফল, তাহলে এন এ যোগ এন বি যোগ এন সি।
তাই তো? এখন কি হবে, পি এ ভাগ পি ইজ ইকুয়াল টু এই এন এ ডিভাইড বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি এর পরিবর্তে এক্স এ লিখতে পারি আমরা। কি লিখবো? এক্স এ। এখন পি এ সমান কি লেখা যাবে? পি এ সমান এক্স এ ইন্টু এই পিটা যখন ওই পাশে যাবে, ভাগ আছে ওই পাশে গেলে হয়ে যাবে গুণ। তাই তো? তাহলে এটা সমান কি লিখতে পারো? এটা সমান কি লিখতে পারো তুমি? কোন একটা উপাদানের আংশিক চাপ, উপাদানের আংশিক চাপ সমান, এটা কি ছিল? এক্স এটা কি ছিল? এক্স এটা ছিল মোল ভগ্নাংশ। ওই উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই পিটা কি? মোট চাপ। মোট চাপ এটা লেখা যায়। একইভাবে তুমি যদি একইভাবে যদি বি গ্যাসের ক্ষেত্রে দেখো, একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে যদি দেখো, তাহলে কি হবে? পিবি পিবি ইজ ইকুয়াল টু এক্স বিপি। তাই তো? এটা হবে। এবং সি গ্যাসের ক্ষেত্রে দেখো, তাহলে পিসি ইজ ইকুয়াল টু কি হবে? এক্স সিপি। এমন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের ভিতরে কিন্তু সম্পর্কটা দেখলাম। মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের সম্পর্কটা কি? উপাদানের আংশিক চাপ ইজ ইকুয়াল টু ওই উপাদান, মানে যেই উপাদানের আংশিক চাপ ওই উপাদানেরই মোল সংখ্যা, তার সাথে মোট যে চাপ সেটা গুণ হবে। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব পৃথক পাত্রে রাখা মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয়টা কিভাবে করতে হবে সেটা নিয়ে। তো চলো শুরু করি। এখন আমরা আলোচনা করব এটা নিয়ে। তো মনে করো একটা পাত্র আর একটা পাত্র, এইটা স্টপ কক দিয়ে আটকানো। ঠিক আছে? এই পাত্রে আছে এ গ্যাস আর এই পাত্রে আছে বি গ্যাস। এর চাপ হচ্ছে পি অন, আয়তন হচ্ছে ভি অন। এর চাপ হচ্ছে পি টু, আয়তন হচ্ছে ভি টু। ওকে? এখন আমরা যখন স্টপ ককটা খুলে দেব, তখন আয়তন কি হয়ে যাবে বলতো? স্টপ ককটা যখন খুলে দেব, তখন কিন্তু এ গ্যাস আর বি গ্যাস মিশে যাবে। তখন এ গ্যাসের যে আয়তনটা সেটা কত হবে? ভি ওয়ান প্লাস ভি টু। বি গ্যাসের আয়তন কত হবে? ভি ওয়ান প্লাস ভি টু, কারণ এ গ্যাস এইটা খুলে দিলেই এ গ্যাস আর বি গ্যাসের একসাথে মিশে যাবে, মানে দুই পাত্রে চলে যাবে। দুই পাত্রে যে চলে যায়, দুই পাত্র জুড়েই তো এ গ্যাস আর বি গ্যাস থাকবে। তাহলে আমরা জানি যে গ্যাস গ্যাস যে জায়গা জুড়ে থাকে, যে জায়গা জুড়ে বিচরণ করতে পারে, সেটাই তার আয়তন। আয়তনটা কি হবে? ভি ওয়ান প্লাস ভি টু হবে তখন। ক্লিয়ার? তাহলে আমরা এ গ্যাসের ক্ষেত্রে যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, এখানে কিন্তু টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার স্থির। বয়েলের সূত্রটা কিসের ক্ষেত্রে? স্থির তাপমাত্রার ক্ষেত্রে চাপ এবং আয়তনের ভিতরে সম্পর্ক। তাই না? কেমন ছিল সেটা? পি ওয়ান ভি ওয়ান প্লাস ইকুয়াল টু পি টু ভি টু এমন ছিল। তো এই সূত্র থেকে যদি করো এখানের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রয়োগ করে কি হবে? পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি এ ভি ওয়ান প্লাস ভি টু। এটা কেন লিখলাম? পি এ কেন লিখলাম? এই এ গ্যাসটা যখন স্টপ ককটা খুলে দেওয়া হবে, তখন এই পাত্রে থাকবে না, শুধু এই পাত্রেও যাবে। তাহলে সমস্ত আয়তন জুড়ে যে চাপটা প্রয়োগ করবে পি গ্যাস একা, সেইটাই হচ্ছে পি গ্যাস, এই সরি, সমস্ত আয়তন জুড়ে এই এ গ্যাসটা যে চাপ প্রয়োগ করবে সমস্ত আয়তন জুড়ে, একা এ গ্যাস যে চাপ প্রয়োগ করবে, সেটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। আংশিক চাপকে
PA দ্বারা প্রকাশ করেছি, এবং যেহেতু এর সমস্ত জায়গা জুড়ে থাকবে এই পাত্র দুই পাত্রেই থাকবে, দুই পাত্রেই চাপ প্রয়োগ করবে, তাই লিখেছি V1 প্লাস V2। টেম্পারেচার সেম থাকলে এটা লেখা যায় বয়েলের সূত্র অনুসারে। ওকে, এটা যদি কেউ না বোঝো এটা কেন সমান হলো, এই যে পিওন ভিয়ন সমান PA ইন্টু V1 প্লাস V2, যদি কেউ না বোঝো এর আগে আমি যখন বয়েলের সূত্র পড়াইছি সেখানে দেখে আসো, ঠিক আছে, বুঝে যাবা। এখন দেখো এখানে আমরা লিখতে পারবো, এটা যদি এপাশে আনো তাহলে কি হবে, PA ইন্টু V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু পিওন ভিয়ন। তাহলে PA সমান কি হবে বলতো, পিওন ভিয়ন ডিভাইডেড বাই এই V1 প্লাস V2 কি আকারে আছে, এই P এর সাথে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, গেল। একইভাবে আমরা বি গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করতে পারবো, তাহলে একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে কি লিখতে পারবো, PB ইজ ইকুয়াল টু P2 V2 ভাগ V1 প্লাস V2। আচ্ছা একটু করেই দিই, হ্যাঁ, বি গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রয়োগ করে। ওকে, তাহলে এটা কি হবে বলতো, এটা হবে এই গ্যাসের আদি অবস্থায় কি ছিল, পিওন ভিয়ন, আর বর্তমানে যখন আমি ককটা খুলে দেব তখন এর চাপটা, এই বি গ্যাসের চাপটা হবে পিবি। ওকে, কি হবে, পিবি, পিবি। আর আয়তনটা কি, আয়তন শুধু এখানে এখানে থাকবে না, এটা দুইটা পাত্রে থাকবে, তাহলে V1 প্লাস V2। ক্লিয়ার? এখন দেখো ওই এইটার মতোই আমরা কি করতে পারবো, পিবি ইজ ইকুয়াল টু লিখতে পারবো, এটা সরি P2 V2 হবে, P2 V2, কারণ এই দেখো আদি অবস্থায় P2 V2 ছিল, আর যখন আমি খুলে দিলাম তখন চাপটা হয়ে যাবে, এর চাপটা হয়ে যাবে PA, আংশিক চাপ সমস্ত পাত্র জুড়েই থাকবে, আর এর আয়তনটা হয়ে যাবে V1 প্লাস V2, দুইটা পাত্রেই থাকবে, সেজন্য V1 প্লাস V2। তাহলে এখানে লেখা যাবে P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এটা এটা তুমি 1 নম্বর সমীকরণ দাও, আর এটা দাও 2 নম্বর সমীকরণ। ওকে, এখন 1 আর 2 তুমি যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই কি পাবো বলো তো, এর লেফট হ্যান্ড সাইড যোগ করো, অর্থাৎ PA যোগ PB, এর রাইট হ্যান্ড সাইড যোগ করো, অর্থাৎ P1 V1 প্লাস ডিভাইড বাই V1 প্লাস V2 যোগ P2 V2 ভাগ V1 প্লাস V2। আচ্ছা দেখো তো হর দুইটা একই কিনা, হর একই, তার মানে লসাগু হবে V1 প্লাস V2। এখন ভাগ করলে এক হয়, একের সাথে P1 V1 যদি গুণ করো তাহলে P1 V1 হয়, যোগ ভাগ করলে একই হয়, একের সাথে P2 V2 যোগ গুণ করলে P2 V2 হয়। ওকে, আর এই PA আর PB এই আংশিক চাপ দুটো যোগ করলে তুমি মোট চাপ পাবা, মোট চাপকে P দ্বারা প্রকাশ করা হয়। তুমি যদি আংশিক চাপ দুটো যোগ করে দাও তাহলে কি পাবা, মোট চাপ পাবা, তো এখানে মোট চাপ লেখা হয়েছে। ওকে, তাহলে এভাবে তুমি পৃথক পৃথক পাত্রে রাখা মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করতে পারবা। এটা কি বলতো, এটা হলো মিশ্রিত গ্যাসের চাপ, মানে দুইটা গ্যাস যখন মিশে যাবে তখন যে চাপটা প্রয়োগ করবে এটা হলো সেই চাপ। এটা কি, এটা হলো মিশ্রিত গ্যাসের চাপ, মিশ্রিত গ্যাসের চাপ। ক্লিয়ার বিষয়টা? এখন যদি কেউ এটা না বুঝে থাকো, এই যে P1 V1 is equal to PA into V1 plus V2 এটা কিভাবে হলো, এটা আমি তোমার একটু সংক্ষেপে বোঝাই দিই। মনে করো একটা পাত্র আর একটা পাত্র, তো এই পাত্রে মনে করো 10 লিটার গ্যাস আছে, এই পাত্রে মনে করো 5 লিটার গ্যাস আছে। ওকে, এখন আমি যখন এই স্টপ কক যখন খুলে দেব তখন এরা কিন্তু টোটাল আয়তন একবারে 15 হয়ে যাবে, কত হবে, 15 লিটার হবে, তাই তো, আয়তনটা কত হয়ে যাবে, 15 লিটার। এখন
যদি আমি এখানে চাপ দিই 1 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার যদি দিই, 2 অ্যাটমসফিয়ার, এটা এটা 10 লেখো, হ্যাঁ এটাও 10 লিটার, তাহলে কত হচ্ছে? 20 লিটার হচ্ছে। এখন তুমি যদি চাপ দাও 1 এটিএম, তাহলে পিভি এর মানটা, বয়েলের সূত্র অনুযায়ী পিভি এর মানটা কত হবে? পিভি সমান কি হবে? 20 আর 1 গুণ করলে 20 কে 20। এখন তুমি যদি চাপটা বাড়িয়ে দাও, 2 এটিএম করো, চাপটা যদি বাড়াও, চাপটা এখন কিন্তু বেড়ে গেছে, তো চাপটা যদি বাড়িয়ে দাও তাহলে আয়তনটা কমে যাবে, স্বাভাবিক কথা। তুমি একটা বেলুন হাতে নাও, নিয়ে চাপ যত বাড়াবা আয়তন বেলুনের দেখবে তত কমে যাচ্ছে, তার মানে আয়তন কিন্তু কমে যাবে, কমে যেয়ে সেটা হয়ে যাবে 10 লিটার। কত হয়ে যাবে? 10 লিটার। এমন ভাবে পরিবর্তন হবে যেন এই পিভি এর মানটা ধ্রুবক থাকে, অর্থাৎ এখানে পি আর ভি যদি গুণ করো, P2 আর ভি কত? 10, তাহলে 10 দ্বিগুণ কত হয়? 20। দেখো তো ধ্রুবক কিনা, একই কিনা? একই তো। এখন তুমি যদি চাপ, চাপটা 4 করে দাও, 4 এটিএম, তখন আয়তনটা কিন্তু হয়ে যাবে 5 লিটার। কেন? কারণ ধ্রুবক তো রাখা রাখা লাগবে, 4 এর সাথে কত গুণ করলে 20 হবে? 4 এর সাথে কত গুণ করলে? 4 এর সাথে যদি তুমি 5 গুণ করো তবেই তো 20 হবে, তাই আয়তনটা হয়ে যাবে 5 লিটার। এখন দেখো 20 হয়ে যাচ্ছে। অর্থাৎ চাপ তুমি যেভাবেই পরিবর্তন করো না কেন, আয়তনও ঠিক সেম ভাবে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে ওই চাপ আর ওই আয়তনের গুণফলটা সব ক্ষেত্রেই ধ্রুবক থাকবে। এই ক্ষেত্রেও সেম কাহিনী ঘটেছে। যখন যখন এখানে এটা স্টপ কক দিয়ে আটকানো ছিল, তখন এখানে 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 না আয়তন কম ছিল বাট চাপ বেশি ছিল। কেন? কারণ এতটুকু পাত্রে এ গ্যাস যে চাপ প্রয়োগ করবে, এতটুকু পাত্রে তার থেকে কম চাপ প্রয়োগ করবে না বেশি চাপ প্রয়োগ করবে? অবশ্যই কম, অবশ্যই কম। তাহলে এখানে আমি যখন এই পাত্রে হিসাব করছি, এই পাত্রের ক্ষেত্রে কিন্তু চাপ বেশি, চাপ বেশি, ওকে, আর আয়তনটা কম, আয়তন কম। এখানে যখন হিসাব করছি, এখানে যখন হিসাব করছি, তখন চাপটা কম, চাপ কম, কারণ বড় পাত্র ও চলাচলের জন্য বহু মানে অনেক পরিমাণ জায়গা পাচ্ছে, তাহলে ও তখন চাপ কম দিবে, স্বাভাবিক ব্যাপার। আর আয়তন কত? আয়তনটা এখানে বেশি। তো দেখো তো উল্টা বিষয় হয়ে গেল না? এখানে চাপ বেশি, এখানে চাপ কম, এখানে আয়তন কম, এখানে চাপ বেশি, আয়তনটা বেশি। এটা এটা কেমন হবে? এটা ঠিক এর মতো হবে, এর মতো, এর মতো, ওকে। যখন এইটা মনে করো এই এখানে 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 আয়তন হচ্ছে 5, আয়তন কত? 5, আর চাপ হচ্ছে, আয়তন হচ্ছে 5 লিটার, আর চাপ হচ্ছে 4 লিটার, 4 অ্যাটমসফিয়ার, ওকে, 4 অ্যাটমসফিয়ার। আর এখানে এখানে আয়তনটা হচ্ছে তোমার 10, ওকে, আর চাপটা হচ্ছে 2। দেখো 4 × 5 = 20, 10 দুগুণে 20। দেখেছো এখানে কথা হচ্ছে, এখানেও হচ্ছে 20, এখানেও কথা হচ্ছে 20। দেখেছো বিষয়টা? এইভাবেই কিন্তু সমান হয়ে গেছে আসলে বিষয়টা, ওকে। আমরা আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়টা দেখবো। আর্দ্র গ্যাস, আর্দ্র গ্যাসটা কি বলো? আর্দ্র গ্যাস হচ্ছে শুষ্ক গ্যাসের সাথে, গ্যাসের সাথে শুষ্ক গ্যাসের সাথে জলীয় বাষ্প মিশ্রিত গ্যাস। শুষ্ক গ্যাসের সাথে যদি জলীয় বাষ্প মিশ্রিত থাকে সেটাই হচ্ছে আর্দ্র গ্যাস। আর্দ্র মানেই কি? ভেজা। তাহলে শুষ্ক গ্যাসের সাথে ভেজার জন্য কিছু থাকবে, তাহলে ভেজাবে কে? জলীয় বাষ্প ভেজাবে, ক্লিয়ার? আর এইটাই কিন্তু হচ্ছে বায়ুমণ্ডলীয় গ্যাস, বায়ুমণ্ডলীয় গ্যাস। কেন বায়ুমণ্ডলীয় গ্যাস? কারণ আমরা আমরা আমাদের যে পরিবেশের বায়ুটা, এই বায়ুটাই কিন্তু আসলে বায়ুমণ্ডলীয় গ্যাস। এই বায়ুতে কি শুধু, এই বায়ু কি শুষ্ক থাকে না? এই বায়ুতে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকে, তাই না? তার মানে আমাদের পরিবেশের যে বায়ুটা সেটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় গ্যাস, ক্লিয়ার? এখন আর্দ্র গ্যাসের চাপটা কি?
আর্দ্র গ্যাসের চাপটা কি? এই যে শুষ্ক গ্যাসের চাপের সাথে জলীয় বাষ্পের যে চাপটা, জলীয় বাষ্পের যে চাপটা, ওই দুটো অ্যাড হয়ে যেটা হবে সেটাই হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ। ক্লিয়ার? তাহলে কি হলো? শুষ্ক গ্যাসের চাপের সাথে জলীয় বাষ্পের যে চাপ, জলীয় বাষ্পের যে চাপ, সেই দুইটা একত্রিত হয়ে কি হবে? আর্দ্র গ্যাসের চাপ হবে। আর্দ্র গ্যাসের চাপ। আর এই আর্দ্র গ্যাসের চাপ মানেই তো বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ। বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ, কারণ বায়ুমণ্ডলীয় গ্যাসই তো আসলে আর্দ্র থাকে, তাই না? সেই জন্য এখন দেখো, এই শুষ্ক গ্যাসের চাপকে তুমি যদি পি ড্রাই ধরো, পি ড্রাই, আর এই জলীয় বাষ্পের চাপকে তুমি যদি এভাবে প্রকাশ করো, এফ দ্বারা, আর বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে পি এটিএম, এটা পাবা। এটাই। ওকে, এটা হচ্ছে আর্দ্র গ্যাসের চাপটা নির্ণয়। এটা কিন্তু আর্দ্র গ্যাস, এই বায়ুমণ্ডলীয় চাপ মানেই কিন্তু আর্দ্র গ্যাস, মনে রাখবে এটা। ক্লিয়ার?